আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিম হোসেন, সহকারী শিক্ষক, মামদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস গণিত বিষয়ের উপরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো আল্লাহর রহমতে। গত লাস্ট ক্লাস যেটা নেওয়া হয়েছিল, সেই ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ছিল নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, অধ্যায় 17 পরিসংখ্যান। উক্ত ক্লাসে পরিসংখ্যান বিষয়ে শুধুমাত্র আলোচনা হয়েছিল গাণিতিক গড় নিয়ে। আজকে আলোচনা করব মধ্যক এবং প্রচুরক নিয়ে। আমি আশা করি গত ক্লাসে যেই পাঠ্যসূচি ছিল তোমরা খুব ভালো মতোই বাড়িতে কমপ্লিট করতে পেরেছিলে এবং অনেকে আমাকে কমেন্টস করেছ এবং ওই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম কমেন্টসে। যদি তারপরেও কারো কোথাও প্রবলেম হয়ে থাকে আমাকে আবার কমেন্টস করতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদের ক্লাস সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মধ্যক এবং প্রচুরক নিয়ে আজকের পাঠ আলোচনা করব। মধ্যক উপাত্ত সমূহের মানগুলোকে গাণিতিক গড় হচ্ছে কেন্দ্রে আনা সংখ্যাগুলো, মধ্যক হচ্ছে একটি আদর্শ মান, যেই মানে সকল উপাত্তগুলোকে আমি একটি সংখ্যায় প্রকাশ করতে পারি। তো মধ্যক বা মিডিয়াম হচ্ছে পরিসংখ্যানের ভাষায় যদি আমি বলি তোমাদেরকে, তাহলে পরিসংখ্যানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে, অর্থাৎ যদি উপাত্তগুলোকে আমি ক্রমিক অনুযায়ী সাজাই, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে সংখ্যাগুলো, যে সকল উপাত্ত বা যে সকল সংখ্যাগুলো ঠিক এই সারির বা এই সাজানো সংখ্যাগুলো ঠিক মাঝখানে অবস্থান করে, সেই সংখ্যাগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। তাহলে মধ্যক সম্বন্ধে যদি কথা বলি, তাহলে আমরা ক্লাস 6, 7 এবং 8 পর্যন্ত মধ্যক পেয়েছিলাম জোড় ক্রমিক সংখ্যা, বেজোড় ক্রমিক সংখ্যা। আমি কেন বারবার এই পরিসংখ্যানের কথা বলতে গেলে ক্লাস 6, 7, 8 এর কথাগুলো বলতেছি, তার কারণ হচ্ছে আমরা 6, 7, 8 এই 3টা বছর যে পার্টগুলো দিয়ে আসছি, এখন ঠিক সেম পার্টগুলোই দিব, জাস্ট একটু মেমোরাইজড করে নাও যে আমার কতটুকু মনে আছে, আমি কতটুকু করতে পারলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তাহলে আসি আমরা বেজোড় সংখ্যার n সংখ্যক। n হচ্ছে কি? n এই যে আমরা গাণিতিক গড়ের যে অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটার পার্টটুকুই আমরা নিয়েছি। এই অংশ থেকেই আমরা মধ্যক এবং প্রচুরক আশা করি বের করতে পারব। তাহলে চলো, n সংখ্যক, n হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে কতগুলো সংখ্যা। গণসংখ্যাগুলোকে যদি আমি n দ্বারা প্রকাশ করি, তাহলে n সংখ্যক হতে পারে 10টি, 20টি, 30টি, ডট 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 n সংখ্যক টি। তাহলে n সংখ্যক যদি আমার বেজোড় সংখ্যা হয়, n সংখ্যক সংখ্যার মধ্যক কি লিখলাম আমি লিখলাম n সংখ্যক বিজোড় সংখ্যার মধ্যক। অর্থাৎ n সংখ্যক যদি হয়ে থাকে, তাহলে এই n সংখ্যক বিজোড় সংখ্যার যে মধ্যক আছে সেটার সূত্রটা হচ্ছে n +
2। n plus 1 divided by 2 তম পদ। আমরা 6 7 এ যেটা করেছিলাম 8 এ যে আমার এরকম কতগুলো উপাত্ত আছে 12 14 16 18 20 27 35 44 ডট 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 n সংখ্যক। যদি আমার এই ধরনের n সংখ্যক উপাত্ত থেকে থাকে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। যে পদটি হবে সেটি হচ্ছে এই উপাত্তগুলোর মধ্যক। আর যদি বেজোড় হয়ে থাকে তাহলে n সংখ্যক জোড় সংখ্যার মধ্যক। জোড় সংখ্যার মধ্যককে আমি আনবো n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। তাহলে আমরা কি পেলাম? যদি আমার n সংখ্যক বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র আসবে আমার n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। আর যদি জোড় হয় তাহলে আমি আনবো n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। যদি আমি এইগুলো দিয়ে করি তাহলে 6 7 8 এর যে পরিসংখ্যানের মধ্যক নির্ণয় করতে বলবে সেটা খুব সিম্পলি আমি বের করতে পারবো। কিন্তু 9 10 এ আমাকে এই ধরনের উপাত্ত দেওয়া থাকবে না। 9 10 এ আমাকে এই ধরনের উপাত্ত দেওয়া থাকবে না। যদি থাকে, যদি বেজোড় সংখ্যক হয় তাহলে আমি বেজোড় সংখ্যকের মান নিব। যদি বেজোড় সংখ্যক হয় আমি বেজোড় সংখ্যকের সূত্র ব্যবহার করব। আর যদি জোড় সংখ্যক হয় তাহলে আমি জোড় সংখ্যকের সূত্র ব্যবহার করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন নবম দশম শ্রেণীর পাঠ যদি আমি যাই বা নবম দশম শ্রেণীর পাঠের কথা যদি চিন্তা করি তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আমার বের হচ্ছে এখানে আমি লিখেছি l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই f। এই সূত্রগুলো দিয়ে ডেফিনেটলি আমাকে অঙ্ক করতে হবে। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার এই ধরনের একটি শ্রেণীব্যাপ্তি এবং এই ধরনের একটি গণসংখ্যার মান দেওয়া আছে, তাহলে মানে আমার এই মধ্যমান অংশটুকু দরকার নেই। হ্যাঁ, আমার শুধু শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তাহলে মধ্যমান অংশটুকু আমি এখান থেকে কেটে দিই। মধ্যমানের অংশটুকু খুব বেশি প্রয়োজন নেই।
গণসংখ্যা আমাদের পাঠ্য বইয়ের যে অংশটা আছে আমরা সেই অংশটা নিচ্ছি। One, 9, 21, 47, 52, 36, 93। তাহলে n equal to 188। ওকে, তাহলে আমরা আলোচনা আবার ফিরে আসি। আমাদের মধ্যক যদি আমি বের করতে চাই নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের, এই সূত্রটাই দেওয়া রয়েছে, সেটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু S/Fn। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অ্যালফাবেটগুলো ধারা, এই অ্যালফাবেটগুলো আসলে কি বোঝায়, কিসের প্রতীক এগুলো, সেগুলো সম্বন্ধে বিস্তার না জানলেও মূল বিষয়টুকু জানতে হবে। আমি যদি আলোচনা করি যে এল কি, এল হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কিভাবে পাবো আমরা? গত ক্লাসে যেটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে গাণিতিক গড়ের যখন আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করব বা মধ্যমান বা আনুমিত মান, যেমন এ ছিল, এটা ছিল আমার সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান। সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমান সেটা ছিল এর ভ্যালু। তাহলে এখানেও যদি আমি সর্বোচ্চ গণসংখ্যাটা ধরি কত, 52, তাহলে এই 52 যদি আমার সর্বোচ্চ গণসংখ্যা হয়, তাহলে এই সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তির দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 22। তাহলে এই শ্রেণীব্যাপ্তির একেবারে সর্বনিম্ন মান বা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীব্যাপ্তির মধ্যক শ্রেণীর নিম্ন সীমাকে আমি ধরবো কত, 18। তাহলে এইটার ভ্যালু কত দাঁড়াইলো আমার এখানে, 18। আমি সূত্র ব্যবহার করার পরে অঙ্কটা যখন করব, পাশে সাইড নোট আকারে এখানে লিখে এল সমান সমান পেলাম আমরা 18। তারপর এখানে আসছে এন। এন কি? এন হচ্ছে মোট গণসংখ্যা। এন হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে n is equal to 188। আমি এখানে দেখিয়েছি n is equal to 188। তারপরে আসছে FC। FC হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা কমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আবার বলছি FC, F ফ্রিকোয়েন্সি, C হচ্ছে কমুলেটিভ। তার মানে কমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে FC। কমুলেটিভ ফ্রিকোয়েন্সির বাংলা অর্থ, আবিধানিক অর্থ এসে দাঁড়ায় ক্রমযোজিত গণসংখ্যা। কিন্তু আমরা কিন্তু ক্লাস 8 বা ক্লাস 6, 7 এ ক্রমযোজিত গণসংখ্যার কোনো অপশন তেমন একটা পাইনি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি? কোন শ্রেণী এবং তার সকল পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সমষ্টি। কি? কোন শ্রেণী 1, 9,
21, এখানে যে কোনো একটি শ্রেণী এবং তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার সমষ্টিকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলে। আমি যদি এখানে দেখি গণসংখ্যা কত আছে 1, 1 এর পূর্ববর্তী কোনো শ্রেণী রয়েছে আমাদের নেই, তাহলে এই প্রথম শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা 1, এই 1 এর ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু আমার পূর্বে নেই, সেক্ষেত্রে আমার শুধু যে সংখ্যাটা থাকবে আমি সেই সংখ্যাটা ইউজ করব 1। তারপরে আসি দ্বিতীয় শ্রেণীব্যাপ্তিতে রয়েছে এখানে 9। আবার একটু খেয়াল যদি আমরা করি, ক্রমযোজিত গণসংখ্যা কোন শ্রেণী, দ্যাট মিন্স 9 একটি শ্রেণী, এই শ্রেণী এবং তার পূর্ববর্তী সকল শ্রেণী, এর তো পূর্ববর্তী শ্রেণী কত রয়েছে 1, এই 1 এবং এই 9 এর সমষ্টি হবে আমার দ্বিতীয় শ্রেণীব্যাপ্তির ক্রমযোজিত গণসংখ্যা। দ্যাট মিন্স এখানে আমার রয়েছে 1, ক্রমযোজিত গণসংখ্যা 1, এখানে আমার রয়েছে 9, আমার ক্রমযোজিত গণসংখ্যা চলে আসছে 10, তার মানে 9 + 1 = 10। তৃতীয় শ্রেণীতে আছে 21 এবং 10 যদি আমি প্লাস করি তাহলে আমার আসবে 31 এবং 31, আর যদি 47 কে আমি যোগ করি তাহলে আমার আসতেছে 87 কে যদি আমি 52 দ্বারা প্লাস করি তাহলে আসতেছে 130 কে যদি আমি 36 দ্বারা যোগ করি 166 কে দ্বারা যদি আমি 19 দ্বারা যোগ করি তাহলে আসতেছে আমার 185। এখন সর্বশেষ আসবে আমার 88। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্রমযোজিত গণসংখ্যা কলাম হয়েছে কিনা তার একটি প্রমাণ হচ্ছে গণসংখ্যার মোট যোগফল হচ্ছে 188 এবং ক্রমযোজিত সংখ্যার একেবারে শেষের ঘরের রেজাল্ট আসছে 188। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি আমার ক্রমযোজিত গণসংখ্যা হয়ে গেছে। আবারও যদি একটু বলি, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কোন শ্রেণী এবং তার পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার সমষ্টি ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? তাহলে এবার আমি আসলাম এফসি। তো এখন আশা করি বুঝতে পেরেছো সবাই, এফসি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। তারপর আমি চলে আসি এইচ। তাহলে আমার এফসি ক্রমযোজিত গণসংখ্যা, এই মানটি আমার দরকার। এফসি এর ভ্যালুটা যদি আমি ধরি, এখন এইখানে এফসির মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাটা নিব। আমি গণসংখ্যাটা কি নিব? এফসির ভ্যালু এইখানে সর্বোচ্চ গণসংখ্যা। এইভাবে কিন্তু পরীক্ষার অঙ্কের মধ্যে কোনো প্রকারে দাগ দেওয়া যাবে না, জাস্ট বোঝানোর জন্য ইন্ডিকেট করলাম এইভাবে অ্যারো চিহ্ন দ্বারা। সর্বোচ্চ গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 130। তাহলে এফসি হচ্ছে 130 পূর্ববর্তী 130 মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে 130 পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 78। নিয়ে আসলাম 78। কি বাকি রইল এখন? আমার সূত্রের মধ্যে এখানে বাকি রইল এইচ। তাহলে এইচ এর ভ্যালু আমি নিয়ে আসি। এইচ সমান সমান, এখানে আমার রয়েছে এইচ সমান সমান শ্রেণী ব্যাপ্তির মান 4 এবং এফএমটা কি এটা বোঝার জন্য মানে একেবারে সিম্পল, সর্বোচ্চ গণসংখ্যা। আমি যদি বলি এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এম হচ্ছে মিডল। ফ্রিকোয়েন্সির আবিধানিক অর্থে এসে দাঁড়াচ্ছে আমার আবিধানিক অর্থ ফ্রিকোয়েন্সি এফ দ্বারা, যেহেতু ফ্রিকোয়েন্সি বুঝায় সেটা হচ্ছে গণসংখ্যা।
এফ দ্বারা গণসংখ্যা বোঝাচ্ছে, এম দ্বারা মিডল বোঝাচ্ছে। তাহলে গণসংখ্যার মিডল বা সর্বোচ্চ গণসংখ্যাই হচ্ছে আমার এফ এম। তাহলে এফ এম রয়েছে আমার 130। যদি আমি 130 ব্যবহার করি তাহলে আমি এখানে মানগুলো যদি বসাই দিই তাহলে আমার কি আসে, 18 প্লাস এম এর মান 188 ডিভাইড বাই 2 মাইনাস এফসি মান হচ্ছে 78 ইনটু এইচ এর মান হচ্ছে 4, এফ এম এর মান হচ্ছে 130। এখন এই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করি তাহলে আমাদের রেজাল্ট যেটা আসছে সেটা হলো, তাহলে আমার এখানে আসতেছে এত প্লাস, আমি যদি 188 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 98 আসছে আমার। কে 2 দ্বারা ভাগ করে যদি আমি 78 মাইনাস করে দেই তাহলে আমার রেজাল্ট আসবে 16 ইনটু 4 130। এখন কিন্তু আমি খুব সহজে বুঝতে পারছি যে 16 এবং 4 গুণ করলেই আমার রেজাল্ট চলে আসবে। তাহলে 16 ইনটু 4 64 130 ডিভাইড করা হয় তাহলে আসতেছে আমার 18 প্লাস 0.492 এটসেট্রা কিছু রেজাল্ট রয়ে গেছে, সেগুলো আমাদের প্রয়োজন নাই তেমন একটা। তাহলে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি 0.492। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছো। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলাগুলো রয়েছে একেবারে সিম্পল। আমাদের গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এই দুইটা অংশ থাকলে আমরা মধ্যকটা খুব সহজে নির্ণয় করতে পারতেছি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই এই সূত্রটাকে, মধ্যকের নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটাকে মিনিমাম 20 বার খাতায় এসডব্লিউ করবে, দেখে হোক না দেখে হোক যেভাবেই হোক এসডব্লিউ করবে। এসডব্লিউ করার পরে ডেফিনেটলি এখানে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে এল। এল কি? এল হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যার যে শ্রেণীব্যাপ্তি আছে সেই শ্রেণীব্যাপ্তির দুইটা সংখ্যা থাকবে, এর মধ্যে সর্বনিম্ন যে সংখ্যা সেই মান। সহজে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দুইটা মান থাকবে, এর মধ্যে সবচেয়ে ছোট যে মানটা লোয়েস্ট নাম্বার, সেই লোয়েস্ট নাম্বার হবে এল। তারপর আমাদের জানা লাগবে এফসি, কারণ এফসিটা নতুন, এর আগে 6 7 8 আমরা পাইনি, এর জন্য এফসি। এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা বা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে এটা হচ্ছে গণসংখ্যার সর্বোচ্চ গণসংখ্যার যে ভ্যালু আছে তার পূর্ববর্তী সংখ্যা। একেবারে সহজ। এফসি কি? এফসি হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার যে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে তার পূর্ববর্তী গণসংখ্যা। তারপরে চলে আসি, এখানে আরেকটি মান রয়েছে এফ এম। এফ এম হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি মিডিয়াম বা সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমান, সর্বোচ্চ গণসংখ্যার যে ক্রমযোজিত মান রয়েছে সেই মানটা। এভাবে নিয়ে যদি আমরা বসাই যদি ভেঙে ভেঙেও করি বেশি সময় লাগবে না আশা করি অঙ্কটা করতে। তো যেহেতু মধ্যকটা ক্লিয়ার করে দিলাম বা তোমরা বাসায় প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে বা কমপ্লিট করতে পারবা। যে কোনো ধরনের অঙ্ক দিলে যদি বলে মধ্যক বা গাণিতিক গড় বের করতে, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রচুরকের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা শেষ করে ফেলি, তাহলে আমাদের আজকের এই পার্টে দুইটা অংশ কমপ্লিট হয়ে গেল।
প্রচুরক। প্রচুরক নিয়ে যদি আলোচনা করি, প্রচুরক নামের মধ্যে কিন্তু এর সংজ্ঞাটা চলে আসে। যেই ডিজিট বা সংখ্যাটা উপাত্ত সমূহের মধ্যে সবচেয়ে বেশি বার রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক কি যদি আমি সংজ্ঞায় বলতে চাই বা বলি, যেমন তোমাদের সৃজনশীলে যদি 1 মার্কের বা 2 মার্কের দুইটা সংজ্ঞা দিয়ে দেয় মধ্যক ও প্রচুরক কাকে বলে, তাহলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। প্রচুরক হচ্ছে কোনো উপাত্ত বা কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার রয়েছে সেই সংখ্যাকে উপাত্তের প্রচুরক বলে। তাহলে উপাত্তের প্রচুরক কি, আবার যদি একটু আমরা সবাই চলো একত্রে বলবো আমরা, হ্যাঁ একত্রে। প্রচুরক কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার রয়েছে তাকে ওই উপাত্তের প্রচুরক বলে, একেবারে সিম্পলি কথা। এবং মধ্যক এবং প্রচুরকের কিন্তু বেসিক্যালি ভিন্নতা নাই, হ্যাঁ ভিন্নতা নাই টেবিলের ক্ষেত্রে। আমি যদি এই টেবিল দিয়ে যদি প্রচুরক করি তাহলে আমরা প্রচুরকটার সূত্রটা শুধু আমাদের জানলে হবে। প্রচুরকের সূত্র প্রচুরক এল প্লাস এল, মনে আছে কি এল কি? এল হচ্ছে আমার মধ্যকের ক্ষেত্রে যেটা ব্যবহার করেছিলাম সেটাই, সেই এল আর এই এল এর মধ্যে কোনো পার্থক্য নেই, লোয়েস্ট নাম্বার এল। এল প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইনটু h। তাহলে প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে, এল সম্বন্ধে কিন্তু আমরা মধ্যকের মধ্যে আলোচনা করে ফেলেছি। তাহলে এল নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। এলটা কি আবার যদি বলি, এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা, মধ্যক শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা, মধ্যক শ্রেণীর লোয়েস্ট নাম্বার, দ্যাট মিন্স 80। তাহলে আমাদের এখানে এল এর ভ্যালু, এই এল এর ভ্যালু এবং এই এল মান চলে আসলো। এখন যদি আমি বের করি f1, f তো আমি জানি ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স গণসংখ্যা। তাহলে f1টা, f1 এর সূত্র সিম্পল, প্রচুরক শ্রেণীর সবচেয়ে সর্বোচ্চ গণসংখ্যা কত? 52। এই 52 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমার এখানে f1 প্রচুরক শ্রেণী কত? 52। তাহলে 52 মাইনাস, এখানে 52 মাইনাস প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 47। f1 এর মান চলে আসলো 5। f1 এর মান যদি আমার 5 হয় তাহলে f2 কি আসবে? f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণী 52 বিয়োগ পরবর্তী গণসংখ্যা, দ্যাট মিন্স 36। আমি যদি বিয়োগ করি 16। ক্লিয়ার? আবার বলি f1টা কি? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, সেটা হচ্ছে f1। তাহলে f2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা যদি শর্টভাবে মনে রাখতে চাও তাহলে f1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা, f2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা। এভাবে শর্টভাবে তুমি মনে রাখতে পারবা। তাহলে চলো h এর মান তো একই, h = 4। তাহলে আমরা মানগুলো বসাই দিই। 80 প্লাস
f1 এর মান 5, তাহলে 5 প্লাস f2 এর মান হচ্ছে 16 ইনটু h এর মান হচ্ছে 4, তাহলে 18 প্লাস 5 ইনটু 4 ইকুয়াল টু 20 ডিভাইড বাই 21। বাকি অংশটুকু ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট বের হবে 20 ডিভাইড 21 0.952 ডট 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 সামথিং ভ্যালু। তাহলে সামথিং ভ্যালু দরকার নেই, আমরা এখানে 18.952 মধ্যক ভ্যালু কত বের হয়েছিল আমাদের যদি মনে থাকে, আমাদের বের হয়েছিল 18.492 প্রচুরক কত বের হলো 18.952। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা মধ্যক, প্রচুরক এবং গড়ের ক্ষেত্রে যেভাবেই আসুক, যে কোনো ভিত্তিতে আসুক বা যে কোনো ভাবেই আসুক, তোমরা খুব সহজেই করতে পারবে। তোমাদের যদি আমি বলি যে যদি টেবিল দিয়ে দিই, এই টেবিলগুলো থেকে যদি অঙ্ক করে আমাকে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে যদি আমাকে দাও, আমি সেই এসডব্লিউ গুলো দেখতে পারবো। তারপরে হচ্ছে এই কমেন্টস বক্সের মধ্যেও যদি দিয়ে দাও, পেস্ট করে যদি ছবিগুলো দিয়ে দাও ম্যাথগুলো করে, তাহলে আমি এগুলো দেখে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব প্রতিটি ম্যাথ একেবারে সূক্ষ্মভাবে দেখে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে, এবং চেষ্টা করব আচ্ছা। তাহলে এখন এইচডব্লিউ দিই তোমাদের উদাহরণের শুধু ডাক, যেমন হচ্ছে উদাহরণ 7। উদাহরণ 7-এর যে ম্যাথটা রয়েছে, অর্থাৎ শুধুমাত্র উদাহরণ 7-এর উদাহরণ 7-এর এই যে এটা রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 333 পৃষ্ঠার উদাহরণ 7। তারপরে উদাহরণ 8, উদাহরণ 12, উদাহরণ 13, তোমরা যদি এই উদাহরণের যে ম্যাথগুলো বা প্রশ্নগুলো রয়েছে ওইখান থেকে প্রতিটা উদাহরণ 7 যখন করবা, গড় করবা, মধ্যক করবা, প্রচুরক করবা, তাহলে একটা টেবিল কমপ্লিট করে ফেললে নিচে শুধু যখন গড় করবা তখন লিখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়, সূত্র লিখে মানগুলো বসে সাইডে এইভাবে ভ্যালুগুলো উঠাইয়া অঙ্ক মধ্যক করে ফেলবা, প্রচুরক করবা, এবং ছবিগুলো তুলে আমাকে যে কোনোভাবে হোক কমেন্টস বক্সে যদি দিতে পারো, নো প্রবলেম, আমি চেক করে তোমাদের রেজাল্ট দিব। যদি তোমরা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে দিতে পারো, সেখানেও আমি দিব। আশা করি পরিসংখ্যানের গড়, মধ্যক, প্রচুরক কোনো প্রশ্নে আর কখনো আমরা আটকাবো না, এবং যদি এখান থেকে কোনো সৃজনশীল আসে তাহলে 1 মার্ক কাটারও কোনো অপশন আমরা রাখবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই শেষ করব। বরাবরের মতো
একটি কথাই বলতে চাই, আজকে প্রায় 4 মাস অতিক্রম করে ফেলছে, 5 মাস চলছে। এর মধ্যেও যেহেতু আমরা এখনো কোভিড-19 এই রোগে আক্রান্ত হইনি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যেন মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদেরকে সর্বদাই সুস্থ রাখেন, তার ইবাদত করার তৌফিক দান করেন এবং আমরা যারা ছাত্র আছি আমাদের সর্বদাই পড়ালেখা ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। এই কথা ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমি মোহাম্মদ আজিম হোসেন, সহকারী শিক্ষক, মামদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।